সাউন্ডের প্রবলেম ছিল, এখন ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন আমরা শুরু করি। আমি আবারও বলছি, আজকে আমরা 4 নাম্বার ক্লাস নিব কোষ এবং কোষের গঠনের উপরে, এবং এটা আমাদের সাইকেল 1 চলছে। তাহলে এখন আমরা ফার্স্টে যে অংশটা পড়বো সেটা হচ্ছে কোষ তত্ত্ব বা কোষ মতবাদ। দেখো আমি 4টা সুন্দর ছবি দিয়ে রেখেছি। এই 4টা ছবি হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত 4টা বিজ্ঞানী, এবং এই যে প্রথমে যার ছবি দেওয়া আছে ইনার সম্পর্কে তো আমরা অনেক কথাবার্তা বলে ফেলেছি। কোষের আবিষ্কারক, কোষের নামকরণ করেন, তাই না? তিনি হচ্ছেন আমাদের বিজ্ঞানী রবার্ট হুক। এবং এই পাশে যে 3টা বিজ্ঞানী দেওয়া আছে, দেখো ইনি একটু সুন্দর আর চোখে তাকায় আছে, আমার কথা আগে বল। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমাদের 3টা বিজ্ঞানী হচ্ছে বিজ্ঞানী স্লেডেন, বিজ্ঞানী সোয়ানসন এবং বিজ্ঞানী ভার্চু। এই যে 3জন বিজ্ঞানী, এই 3জন বিজ্ঞানী আমাদের একটা গুরুত্বপূর্ণ থিওরি আবিষ্কার করেন, যেটাকে আমরা কি বলছি, কোষ সম্পর্কে, অবশ্যই কোষ সম্পর্কে। এবং এই থিওরিটাকে আমরা কি বলছি, কোষ তত্ত্ব বা সেল থিওরি অথবা কোষ মতবাদ। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু কোষ নিয়ে আগে পড়াশোনা করছি ভাই। আমাদের এই ক্লাসটা করার আগে কাইন্ডলি তুমি এই ক্লাসটা যদি তুমি করতে থাকো মনোযোগ সহকারে, কাইন্ডলি তুমি আরো আগে 3টা ক্লাস করে ফেলো, তাহলে তুমি এই ক্লাসটা খুব সুন্দর করে বুঝতে পারবে। কারণ আমরা কোষের সংজ্ঞা, কোষের প্রকারভেদ, কোষের চিত্র, অনেক কিছু পড়ে ফেলেছি। হ্যাঁ, আজকে আমরা ওইগুলো আর পড়বো না। তো এখন কি করেন, কোষ তত্ত্ব এটা আবিষ্কার করেন। কোষ তত্ত্বে আসলে কি কি জিনিস আছে, এটা আমাদের কিন্তু টুইস্টার মানে তোমরা যারা আমার ক্লাস করছো তারা নিশ্চয়ই জানো, টুইস্টার মানে হচ্ছে 2 মার্কসের জন্য, 3 স্টার মানে 3 মার্কস, 4 স্টার মানে 4 মার্কস। তাহলে এটা হচ্ছে 2 মার্কসের জন্য আমাদের পরীক্ষাতে আসতে পারে। তাহলে কোষ তত্ত্বটা আসলে কি, কোষ তত্ত্বে তারা কি বলেছেন, দেখো কোষই হলো জীবের গঠনগত এবং কার্যগত একক। আমরা আগেই বলেছি যে আমাদের কোষ দিয়ে যেহেতু আমাদের দেহ গঠিত হয়েছে এবং আমাদের দেহের প্রত্যেকটা অংশ গঠিত হয়েছে, অর্গান গঠিত হয়েছে, এবং কোষের মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন হচ্ছে, যার ফলে আমাদের দেহ কি আছে, টিকে আছে। হ্যাঁ, এবং এই যে আমাদের পা থেকে মাথা পর্যন্ত যা কিছু আছে সবই কিন্তু কোষ দিয়ে গঠিত, এবং প্রত্যেকটা কোষ সুন্দর সুনিয়ন্ত্রিত ভাবে কাজ করে যাচ্ছে, কোষের অঙ্গাণুগুলো তাই কাজ করে যাচ্ছে। তাহলে এই জন্য বলা হচ্ছে কোষই হলো জীবের গঠনগত এবং কার্যগত একক। কারা বলেছেন, ওই যে স্লেডেন, ভার্চু এবং সোয়ানসন, এই 3জন বলেছে কোষ হলো জীবনের মৌলিক একক। যদি কোষ না থাকে তাহলে সেটাকে আমরা জীব বলি না, জীবন বলি না। যেহেতু আমরা সৃষ্টি হয়েছি কোষ থেকে, এবং এই কোষ যেহেতু সকল প্রকার ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, এজন্যই আমরা কি বলছি, কোষকে জীবনের মৌলিক একক বলছি। কারণ কোষের অপর নামই জীবন। কারণ কোষ গঠিত হয়েছে প্রোটোপ্লাজম দিয়ে, প্রোটোপ্লাজম গঠিত হয়েছে পানি দিয়ে। হ্যাঁ, মানে প্রোটোপ্লাজমে 70 থেকে 90% পানি, এবং পানির অপর নাম জীবন। আর এই জন্য আমরা কোষকে কি বলছি, জীবনের মৌলিক একক বলছি। মানে আমি বুঝাতে চাচ্ছি, কোষ না থাকলে আমাদের জীবন হবে না, কোষ না থাকলে তাকে জীব বলা যাবে না। যার কোষ আছে সেই জীব, যার কোষ নেই সে জীব নয়। 3 নাম্বার পয়েন্ট, বংশগতির একক হলো কোষ। বংশগতির একক হলো কোষ। আমরা জানি যে বংশগতি মানে হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানে বহন করে নিয়ে আসার প্রক্রিয়ার নামই হচ্ছে বংশগতি, এবং এই বংশগতির একক হলো কোষ। কারণ কোষের মধ্যেই এই পিতামাতার বৈশিষ্ট্য বহন করে কারা নিয়ে আসছে বলো দেখি, শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণুর মধ্যে নিউক্লিয়াস, ডিম্বাণুর মধ্যে নিউক্লিয়াস। শুক্রাণু এবং ডিম্বাণু 2টা কোষ, এবং এদের যে নিউক্লিয়াস আছে এর মধ্যে আবার কি আছে, বংশগতি বস্তু, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ আছে, এবং এই বস্তুগুলোর মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানে চলে আসে। এই জন্যই বলা হচ্ছে বংশগতির একক হলো কোষ। মানে কোষের মাধ্যমে আমাদের কি হয়, বংশগতিটা অব্যাহত আছে। আমার দাদা থেকে আমার বাবা হয়েছে, আমার বাবা থেকে আমি হয়েছি, ঠিক সেই রকম সব কোষের উদ্ভব ঘটে পূর্বতন কোষের বিভাজনের মাধ্যমে। মানে এই কোষটা বিভাজন করে এই 2টা কোষ তৈরি করলো, আবার এই কোষটা বিভাজন করে এই 2টা কোষ তৈরি করলো, এই কোষটা বিভাজন করে এই 2টা কোষ তৈরি করলো। দেখো এই কোষ 2টা তৈরি হয়েছে এই কোষ থেকে, তাহলে এদের পূর্বতন কোষ এইটা, আবার এই কোষ তৈরি হয়েছে এই কোষ থেকে, তাহলে এটার পূর্বতন কোষ হচ্ছে এইটা। তাহলে কি বলা হচ্ছে, সব কোষের উদ্ভব ঘটেছে
পূর্বতন কোষের বিভাজনের মাধ্যমে। তাহলে এখন আমাকে বলো তো, যদি বলা হয় কোষ তত্ত্ব আবিষ্কারক কে, বা কোষ মতবাদ আলোচনা করো, বা কোষ তত্ত্ব লিখো, বা সেল থিওরি লিখো, তুমি কি পারবে? আমার বিশ্বাস তুমি পারবে, কোনো চিন্তার কারণ নেই। এখন আমাকে একটু কমেন্টে বলো যে তোমরা কে কে পারবে, কে কে পারবে আমাকে একটু কমেন্টে জানাও। আমরা তাহলে দ্বিতীয় অংশে চলে যাই। আমরা দ্বিতীয় অংশে যাচ্ছি। আমাদের দ্বিতীয় অংশে যে পড়াটা সেইটা হচ্ছে কোষ প্রাচীর। এখানে কোনো কোষের চিত্র দেখাইনি, কারণ এত বেশি কোষের চিত্র আমরা আঁকাইছি, এই জন্য কোষের চিত্র আর আমরা আঁকাইনি। এইটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি, এইটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি, যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা বলবো প্লাজমা মেমব্রেন। এটাকে আমরা কি বলবো? প্লাজমা মেমব্রেন। এবং এই প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে আমাদের সেই কোষ প্রাচীর, আমাদের সেই কোষ প্রাচীর, যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা বলবো সেল ওয়াল। তাহলে এখন কথা হচ্ছে কোষ প্রাচীর আবিষ্কারক কে? এই যে সেই বিজ্ঞানী। কোষ প্রাচীরের আবিষ্কারকও আমাদের এই বিজ্ঞানী রবার্ট হুক। তাহলে কোষের আবিষ্কারক কে? রবার্ট হুক। কোষ প্রাচীরের আবিষ্কারক কে? রবার্ট হুক। সাল কত? 1665। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন এই কোষ প্রাচীরের সংজ্ঞাটা তাহলে তুমি কি দিবে? কোষ প্রাচীরের সংজ্ঞাটা হচ্ছে, যেহেতু কোষ প্রাচীর উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে থাকে না, তাই সংজ্ঞার আগে আমরা যে শব্দটা লিখতে পারি সেইটা হচ্ছে, সেই সংজ্ঞাটার ফার্স্টে আমরা কি লিখবো? উদ্ভিদ কোষ লিখবো। উদ্ভিদ কোষ, এই যে দেখো এইটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তাহলে মেমব্রেনের কিন্তু বাহিরে আছে, মেমব্রেনের কি আছে? বাহিরে আছে। তাহলে উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাহিরে। এবং বিশ্বাস করো এই কোষ প্রাচীরের মধ্যে সবচেয়ে বেশি যে উপাদানটা আছে সেইটা হলো সেলুলোজ। কিছু থাকুক আর না থাকুক, সেলুলোজ থাকবে। সেলুলোজ ছাড়া কোষ প্রাচীর হবে না, হতে পারে না। তাহলে এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা কি নির্মিত? সেলুলোজ নির্মিত, বেশ পুরু হবে এবং দৃঢ় হবে। ওকে, এবং এটা হচ্ছে ভেদ্য হবে। এটাকেই আমরা কি বলছি? কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীরের আমরা সুন্দর একটা সংজ্ঞা কি দিতে পারি? উদ্ভিদ কোষে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের বাহিরে সেলুলোজ নির্মিত, পুরু, দৃঢ় ও ভেদ্য যে স্তরটা রয়েছে, যে জড় প্রাচীরটা রয়েছে, নির্জীব প্রাচীরটা রয়েছে, তাকেই আমরা কি নাম দিয়েছি? তাকেই আমরা নাম দিয়েছি কোষ প্রাচীর। তাহলে আমার বিশ্বাস কোষ প্রাচীর নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না। এইটা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, এইটা উদ্ভিদকে বাইরের প্রতিকূল পরিবেশ থেকে, আঘাত থেকে রক্ষা করে, প্রোটেকশন দেয়। এই যে উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের কোষ প্রাচীর, কোষ প্রাচীর, কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরকে কেন আমরা অন্যতম বৈশিষ্ট্য বলি? আগে বা কোনো রাইটারের বইয়ে এইটাকে অনন্য বৈশিষ্ট্য বলা হয়। অ্যাকচুয়ালি অনন্য বৈশিষ্ট্য, অনন্য মানে যা আর কারোর মধ্যে নেই, শুধু এটার মধ্যে আছে। মানে অনন্য বৈশিষ্ট্য বলতে বোঝানো হচ্ছে যে কোষ প্রাচীরটা শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায় আর পৃথিবীর অন্য কোনো কোষে পাওয়া যায় না। বাট এই কথাটা ভুল। হ্যাঁ, যদি এরকম হতো তাহলে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরকে অনন্য বৈশিষ্ট্য আমরা বলতাম, কিন্তু আসলে এটা একটু ভুল। কারণ এই কোষ প্রাচীরটা উদ্ভিদ কোষে তো পাওয়া যায়। হ্যাঁ, আমরা যখন 4 নাম্বার চ্যাপ্টার পড়বো তখন আমরা জানবো যে ব্যাকটেরিয়ার কোষেও কিন্তু কোষ প্রাচীর থাকে। আমরা যখন 5 নাম্বার চ্যাপ্টার পড়বো ইনশাআল্লাহ, তখন আমরা জানবো যে শৈবাল, ছত্রাক এদেরও কিন্তু কি থাকে? কোষ প্রাচীর থাকে। তাহলে কি কোষ প্রাচীর শুধু উদ্ভিদ কোষে আছে? নো, শুধু উদ্ভিদ কোষে নাই তো। উদ্ভিদ কোষে আছে, ব্যাকটেরিয়াতে আছে, শৈবালে আছে, ছত্রাকে আছে। এই জন্য আমরা এই কোষ প্রাচীরকে উদ্ভিদ কোষে কি বৈশিষ্ট্য বলবো? আমরা অন্যতম বৈশিষ্ট্য বলবো। কি বৈশিষ্ট্য বলবো? অনন্য বৈশিষ্ট্য না বলে
অন্যতম বৈশিষ্ট্য বলবো। তাহলে আশা করছি তোমরা এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছো এবং কোথায় কোথায় অনুপস্থিত, এটা কোথায় কোথায় পাওয়া যায় না বা কোথায় কোথায় থাকে না। প্রথমেই আমাদের অ্যান্সার হবে প্রাণীকোষ। প্রাণীকোষে কোনো কোষ প্রাচীর থাকে না, পরাগরেণুত কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদের জনন কোষ মানে গ্যামেটে কোনো কোষ প্রাচীর থাকে না। তাহলে এখন এখান থেকে আমরা যে জিনিসটা পড়ব, এই অংশটা কিন্তু আমরা পুরোপুরি এমসিকিউ এর জন্য পড়বো যে কোথায় কোথায় কোষ প্রাচীর অনুপস্থিত বা উদ্ভিদ কোষ ব্যতীত আর কোথায় কোথায় কোষ প্রাচীর দেখা যায়, অথবা কোষ প্রাচীরের সংজ্ঞা লিখো। এটা 1 নম্বর। এইটা আমরা পড়বো, এই দুইটা আমরা পড়বো, এই দুইটা আমরা, এই অংশ দুইটা আমরা পড়বো এমসিকিউ এর জন্য এবং এটা আমরা পড়বো কিসের জন্য, সিকিউ এর জন্য। তাহলে এখন আমাকে একটু কাইন্ডলি বলো প্লিজ, এখন আমাকে একটু বলো তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা? এতটুকু এতটুকু কি সবাই বুঝতে পেরেছো? কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা পরের অংশে চলে যাচ্ছি। এখন আমরা দেখো এখানে খুব সুন্দর একটা পিকচার দিয়ে দেওয়া হয়েছে, আমি দেখিয়ে দিয়েছি। এই পিকচারটা আমরা একটু খেয়াল করে দেখি। আমরা এটা একটু পরে আঁকাবো, মানে এখনই আঁকাবো। এই যে আমরা কোষ প্রাচীরের মধ্যে যে অংশগুলো দেখতে পাবো, এখানে কিন্তু সেই অংশগুলোকে সুন্দরভাবে দেখানো হয়েছে, ঠিক আছে? এটা আমরা একটু পরে দেখবো। আমরা আগে পড়ে আসি, আমরা আগে কোষ প্রাচীরের গঠনটা পড়াশোনা করি, তারপর এটা আমরা দেখবো। কোষ প্রাচীর, কোষ প্রাচীরের ভৌত গঠন, এখন আমরা এটা নিয়ে পড়াশোনা করব। তোমরা অবশ্যই মনোযোগের সাথে এই বই গঠনটা একটু পড়ার চেষ্টা করবা। আমি এখানে একটা কোষের গঠন আঁকানোর চেষ্টা করছি। এই যে আমি এখানে একটা কোষের গঠন একটু বড় করে আঁকাই, তোমাদের জন্য সুবিধা হবে। আমার প্রিয় স্টুডেন্টরা, তোমরা কি বলতে পারবা আমি কোন চিত্রটা আঁকানোর চেষ্টা করছি? বলো দেখি, বলো তো এই চিত্রটা দেখে তোমাদের আসলে কোন চিত্রের কথা মনে পড়ছে? এই চিত্রটা দেখে তোমাদের কোন চিত্রটার কথা মনে পড়ছে আমাকে একটু বলবা কাইন্ডলি, বলতে পারবা? এটা হচ্ছে মাইটোসিস। এটা কোন কোষ বিভাজন? মাইটোসিস কোষ বিভাজন। এবং এই পর্যায়টা হচ্ছে টেলোফেজ। এই পর্যায়টা কি নাম বলো তো? টেলোফেজ। অ্যাকচুয়ালি আমাদের, আমি যে বইটা ফলো করি, আমি তো বিভিন্ন রাইটারের বই ফলো করি, তবে আমি আবুল হাসান স্যারের বইটা বেশি ফলো করি। এখানে কিন্তু খুবই সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো এখন আমার কথা হচ্ছে এই যে কোষ প্রাচীর, এটা আসলে কিভাবে তৈরি হয়েছে আমি একেবারে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। তুমি যদি একটু ক্লাসে 15 মিনিটটা মনোযোগে থাকো, তাহলে কিন্তু আমাদের 15 মিনিটে এই পিকচারটা ইনশাআল্লাহ বোঝানো শেষ হয়ে যাবে আশা করছি। তাহলে এই যে মাইটোসিস কোষ বিভাজনের এই যে কোন পর্যায়ে? টেলোফেজ পর্যায়ে। আমরা জানি যে টেলোফেজ পর্যায়ে কি হয় বলো তো? টেলোফেজ পর্যায়ে এই নিউক্লিয়াসটা দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় এবং দুই প্রান্তে চলে গেল। আর মাঝখানের অংশটাকে আমরা কি বলি? আমরা মাঝখানের এই অংশটাকে কি বলি বলো দেখি? মাঝখানের অংশটাকে আমরা কি বলি? আমরা বিষুবীয় অঞ্চল বলি, তাই না? তাহলে মাঝখানের অংশটাকে আমরা কি বলি বলো? মাঝখানের অংশটাকে আমরা কি বলি? আমরা বিষুবীয় অঞ্চল বলে থাকি। এখন কি হবে জানো? এখন 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 এই যে বিষুবীয় অঞ্চল আছে না, এই বিষুবীয় অঞ্চলে ধীরে 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 ধীরে, হ্যাঁ ধীরে ধীরে কি হবে? ধীরে ধীরে তোমার সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট, সাইটোপ্লাজম থেকে কি আসবে? সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম থেকে আসবে ফ্র্যাগমোপ্লাস্ট, ফ্র্যাগমোপ্লাস্ট, হ্যাঁ ফ্র্যাগমোপ্লাস্ট। এবং গলগি বডি, হ্যাঁ গলগি বডি, গলগি বডি থেকে আসবে ভেসিকল, ভেসিকল ছোট ছোট ফোস্কার মতো, হ্যাঁ অংশ।
এই ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল চলে আসবে, চলে এসে মাঝখানে একটা কি তৈরি করবে, মধ্যপর্দা। মাঝখানে একটা কি তৈরি করবে, মধ্যপর্দা। তার আগে আমি একটু তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কোনো রাইটারের বইয়ে আছে যে তুমি সরাসরি কি বলতে পারো, যে সরাসরি তুমি এটাও বলতে পারো যে এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলে গলগি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, গলগি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাইসোজোমের মতন কিছু উপাদান যুক্ত করে এবং এটা তৈরি করে কোষ প্লেট। তারপরে ধীরে ধীরে কোষ প্লেটের ওপরে বিভিন্ন রাসায়নিক পদার্থ জমা হয়ে কি তৈরি করে, মধ্যপর্দা। তার মানে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই দিবা, মানে কোষ প্লেট, সেল প্লেট, এটাই কিন্তু পরবর্তীতে কিসে রূপান্তরিত হয় বলো দেখি, হ্যাঁ মধ্যপর্দায় রূপান্তরিত হয়। তাহলে আমরা কি লিখলাম, আমাদের বিষুবীয় অঞ্চলে কি আসবে, মাইটোসিস কোষ বিভাজনের যে টেলোফেজ পর্যায়ের শেষের দিকে সাইটোপ্লাজম থেকে, এটা তো সাইটোপ্লাজম তাই না, এটা তো সাইটোপ্লাজম, এটা তো সাইটোপ্লাজম, তাহলে সাইটোপ্লাজম থেকে কি আসবে, ফ্র্যাগমোপ্লাস্ট, এবং গলগি বডি থেকে ভেসিকল আসবে, দুটো ফিউজড হয়ে যাবে, দুটো গলে যাবে, গলে গিয়ে বিষুবীয় অঞ্চল বরাবর তোমার একটা স্তরের সৃষ্টি করবে। এটাকে আমরা কি বলছি, মধ্যপর্দা। এটাকে আমরা কি বলবো, মধ্যপর্দা। তাহলে এইটাকে আমরা কি বলবো, মধ্যপর্দা। আমি এখানে তোমাদের দেখানোর চেষ্টা করি, তাহলে এইটাকে আমরা কি বলছি, মধ্যপর্দা বলছি। এই অংশটার নাম হচ্ছে মধ্যপর্দা, এই অংশটার নাম হচ্ছে মধ্যপর্দা। এখন আমার কথা হচ্ছে যে এইটাকে আমরা কেন মধ্যপর্দা বলছি, তাহলে এইটার নাম আমরা কি দিয়েছি, মধ্যপর্দা। কেন মধ্যপর্দা দিচ্ছি, কারণ এই মধ্যপর্দাটা দুইটা কোষের মাঝামাঝি অবস্থান করছে। হ্যাঁ, এটা একটা কোষ, এটা একটা কোষ, দুইটা কোষের মাঝামাঝি অবস্থান করছে এবং এইটার মাধ্যমে কিন্তু দুইটা কোষ পরস্পর থেকে আলাদা হচ্ছে না, একটা অপরটার সাথে সুন্দরভাবে যুক্ত আছে। ঠিক আছে, একটা অপরটার সাথে সুন্দরভাবে যুক্ত আছে। এবং এটা অনেকটা কেমন জানো, দুইটা পাউরুটিকে যেমন জেলিটা সুন্দর করে আটকায় রাখে না, ঠিক জেলির মতন। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো মাইটোসিসের টেলোফেজ পর্যায়ের শেষের দিকে সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আসে এবং গলগি বডি থেকে ভেসিকল এসে ফিউজড হয়ে যায় কোন অঞ্চলে, বিষুবীয় অঞ্চল বরাবর। এবং এই ভেসিকল এবং ফ্র্যাগমোপ্লাস্ট ফিউজড করে তোমার কি তৈরি করবে বলতে পারবা, কি তৈরি করবে, প্রচুর পরিমাণে জেলির মতো চটচটে আঠালো পেকটিক অ্যাসিড তৈরি করবে। কি তৈরি করবে, পেকটিক অ্যাসিড। এবং এখানে বিভিন্ন লবণও পড়বে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেকটেট লবণ পড়বে, যেটাকে আমরা পেকটিন বলবো। কি বলবো, পেকটিন বলবো। তাহলে মধ্যপর্দায় আমরা যে মধ্যপর্দা দেখতে পাচ্ছি, এই মধ্যপর্দায় আমি লিখে দিচ্ছি, এই মধ্যপর্দায় জেলির মতন কি থাকবে, পেকটিক অ্যাসিড থাকবে। ঠিক আছে, এবং বিভিন্ন পেকটেট লবণ থাকবে। কি থাকবে, পেকটেট লবণ থাকবে। লবণ বলতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেকটেট লবণ, যেটাকে আমরা কি বলছি, পেকটিন বলছি। কি বলছি, পেকটিন বলছি। তাহলে মধ্যপর্দা সম্পর্কে আশা করছি তোমাদের আর কোনো সমস্যা নেই। আমি একটু পরে যখন শেষ করব তখন আবার আমি ব্রিফ করব। ঠিক আছে, একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে শোনা। তাহলে মধ্যপর্দা আমাদের তৈরি হয়ে গেছে। এখন মধ্যপর্দা যে তৈরি হয়ে গেল, এখন আসলে কি ঘটনা ঘটবে, এখন তোমার দেখো এই যে এইটা কিন্তু একটা কোষ, এইটা কিন্তু একটা কোষ। এখন কি হবে জানো, এই মধ্যপর্দার উপরে ধীরে ধীরে বিভিন্ন উপাদান পড়তে শুরু করবে, ধীরে ধীরে বিভিন্ন উপাদান। এই দেখো, এই কোষের ভেতর দিক থেকে এখানে পড়তে শুরু করেছে, আবার এই কোষের ভেতর দিক থেকে এই জায়গাতে পড়তে শুরু করছে, বিভিন্ন উপাদান পড়তে শুরু করেছে, এই যে জমা হতে শুরু করেছে। জানো এই উপাদানগুলো কি, এই উপাদানটা হচ্ছে সেলুলোজ। এই উপাদানটা হচ্ছে সেলুলোজ। এবং এই সেলুলোজটা যখন জমা হতে শুরু করবে তখন এই পাশে একটা স্তর এবং ওই পাশে আরেকটা স্তর পড়বে। ঠিক আছে, ওই পাশে আরেকটা স্তর পড়বে, তবে এই স্তরটা হবে খণ্ড খণ্ড ভাবে। হ্যাঁ, মানে কন্টিনিউয়াসলি হবে না, এটা ডিসকন্টিনিউয়াসলি হবে। দেখো আমরা এখানে একটা স্তর দিলাম এবং এখানে আরেকটা স্তর এবং মাঝখানে ফাঁকা আছে, খণ্ড খণ্ড ভাবে হয়েছে। এবং এখানে সেলুলোজ মানে হচ্ছে শর্করা। সেলুলোজ মানে এখানে অসংখ্য গ্লুকোজ একসাথে যুক্ত হবে, চেইন তৈরি করে, বড় বড় চেইন, সেটাকে আমরা সেলুলোজ বলি। এবং এখানে শুধু সেলুলোজ পড়বে তা না, সেলুলোজের সাথে
হেমিসেলুলোজ এবং তার সাথে আরো কি উপাদান পড়বে? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন পড়বে। গ্লাইকোপ্রোটিন যুক্ত হবে। আমি কিন্তু এটা মুছে দিব, ঠিক আছে? পরে ওটা আঁকানোর সময় এটা মুছে দিব। তাহলে এখানে প্রচুর পরিমাণে শর্করা জমা হবে, সেলুলোজ জমা হবে, হেমিসেলুলোজ জমা হবে এবং তার সাথে গ্লাইকোপ্রোটিন জমা হবে। গ্লাইকোপ্রোটিন, প্রোটিন মানে এখানে তো প্রোটিন আছে এই শব্দটা, আর গ্লাইকো মানে হচ্ছে শর্করা, গ্লুকোজ। হ্যাঁ, গ্লুকোজ, তার মানে এখানে শর্করার সাথে প্রোটিন এখানে যুক্ত হবে, হয়ে তোমার কি করবে? কোষের ভেতর দিক থেকে এক স্তর বিশিষ্ট আরেকটা কি তৈরি করবে? স্তর তৈরি করবে। এই যে দেখো আমি এখানে সুন্দর করে স্তরটা তৈরি করে ফেলেছি। তাহলে আমি কি আঁকালাম এখানে বলো তো? আমি এখানে কি আঁকালাম? আমি এখানে তোমার আঁকালাম প্রাথমিক প্রাচীর। কি আঁকালাম? প্রাথমিক প্রাচীর। তাহলে সোনারা একটু সুন্দর করে মনোযোগের সাথে দেখতে হবে। মধ্যপর্দার উভয় পাশে তাহলে কি তৈরি হলো? প্রাথমিক প্রাচীর। সুন্দর করে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবা, ঠিক আছে? তাহলে প্রাথমিক প্রাচীর কয় স্তর বিশিষ্ট? অবশ্যই প্রাথমিক প্রাচীর এক স্তর বিশিষ্ট। এই যে এটা হচ্ছে এক স্তর, এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট। এবং প্রাথমিক প্রাচীরটা কিভাবে তৈরি হয়েছে? খন্ড খন্ড ভাবে তৈরি হয়েছে, মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা আছে। এবং দেখো ভালো করে খেয়াল করো, এই যে প্রাথমিক প্রাচীরটাতে কি কি উপাদান আছে? সেলুলোজ আছে, হেমিসেলুলোজ আছে এবং কি আছে? গ্লাইকোপ্রোটিন, এবং সবচেয়ে বেশি পরিমাণে যেটা আছে সেটা কি? সেলুলোজ। তাহলে এখন কথা হচ্ছে একটা কোষের কিন্তু কি তৈরি হয়ে গেছে? মধ্যপর্দা এবং প্রাথমিক প্রাচীর তৈরি হয়ে গেছে। এখন দেখো এই যে মধ্যপর্দা এবং প্রাথমিক প্রাচীর তৈরি হয়ে গেছে না, কোনো কোনো ক্ষেত্রে কোষ প্রাচীরের গঠনটা কি হয়ে যায়? পূর্ণাঙ্গ হয়ে যায়। যেমন যে সকল কোষের বিভাজন খুবই বেশি হয়, ভাজক টিস্যু, যে ভাজক কোষগুলো বা অধিক মাত্রায় বিপাক ক্রিয়া সম্পন্ন হয়, সেই কোষগুলোতে শুধুমাত্র প্রাথমিক প্রাচীর আর কি থাকবে? মধ্যপর্দা থাকবে। এবং এটার ফলেই তোমার কোষ প্রাচীরের গঠনটা কি হয়ে যাবে? পূর্ণ হয়ে যাবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, যেমন জাইলেম ফ্লোয়েমের ক্ষেত্রে, ট্রাকিড ভেসেলের ক্ষেত্রে, হ্যাঁ, বিভিন্ন উপাদান যে আছে তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটা ভিন্ন ঘটনা ঘটতে দেখা যায়। কি ঘটনা ঘটতে দেখা যায়? আমি একটু ঘটনাটা তোমাদেরকে দেখাই। ঘটনাটা হচ্ছে এই যে আমরা ভেতর দিক থেকে, এটা এই কোষের ভেতর, এটা এই কোষের ভেতর, দেখা যাচ্ছে এই কোষের ভেতর থেকে তোমার কি হয়? এই যে এই প্রাথমিক স্তরের ওপরে, হ্যাঁ, প্রাথমিক স্তরের ওপরে 3 স্তর বিশিষ্ট করে আরেকটা স্তর তৈরি হয় এবং এইটা ভেতর দিক থেকে তৈরি হয় এবং কয় স্তর বিশিষ্ট হয়? 3 স্তর বিশিষ্ট হয়, ঠিক আছে? খেয়াল করবা। এবং এই যে তুমি স্তরটা দেখতে পাচ্ছ, এই যে তুমি স্তরটা দেখতে পাচ্ছ, এই স্তরটা কিন্তু একেবারে ভেতর থেকে তৈরি হতে শুরু করবে এবং মাস্ট বি 3 স্তর বিশিষ্টই হবে। এটা 1 2 3, 1 এটা 1 নাম্বার স্তর, 2 নাম্বার স্তর এবং এটা হচ্ছে 3 নাম্বার স্তর। হ্যাঁ, ভেতর দিক থেকে তৈরি হতে শুরু করবে। একটু খেয়াল করো, তাহলে এই স্তরটা আসলে কি স্তর? এটা হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে এই স্তরে কি থাকে? হ্যাঁ, এই স্তরে অতিরিক্ত পরিমাণে কি থাকে? সেলুলোজ থাকে। সেলুলোজ তো থাকবেই। এছাড়া এই স্তরে কি থাকতে পারে? এটা ছত্রাক হলে এই স্তরে কাইটিন থাকে। হ্যাঁ, এছাড়া এই স্তরে কি থাকে? লিগলিন থাকে। এই যে লিগলিন, আমরা লিগলিনটা কিন্তু পানি ভেদ্যতা কমায় দেয়, মানে লিগলিন থাকলে পানি ভেদ্যতা কমে যাবে, পানি যাওয়া আসা করতে পারবে না, গ্যাস যাওয়া আসা করতে পারবে না। সুবেরিন, সেম সুবেরিনও সেম, এটা পানি ভেদ্যতা কমিয়ে দিবে। সুবেরিন, ঠিক আছে? ওয়াক্স মানে মোম, এই যে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই উপাদানগুলো কিন্তু এই স্তরে জমা হবে। এটা হচ্ছে 3 নাম্বার স্তর। প্রথমটা ছিল কি? মধ্যপর্দা, দ্বিতীয়টা ছিল প্রাথমিক প্রাচীর এবং তৃতীয়টা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তাহলে আমরা এখন এখানে একটু সেকেন্ডারি প্রাচীরের পিকচারটা একটু সুন্দর করে আঁকায় ফেলি। তাহলে সেকেন্ডারি প্রাচীর এখানে আমরা কয় স্তর বিশিষ্ট পাচ্ছি বলো তো? আমরা এখানে 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর দেখতে পাচ্ছি এবং এইটা কিন্তু ভেতর থেকে তৈরি হচ্ছে, ভেতর থেকে। হ্যাঁ, কোষের যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের ভেতর থেকে এটা তৈরি হচ্ছে। এখন আমাকে একটু বলতে পারবা, আগের চাইতে এই কোষ প্রাচীরটা পুরু হলো না পাতলা হলো? অবভিয়াসলি তোমরা উত্তর দিতে পারবে, আমি জানি। আগের চাইতে কিন্তু এখন কোষ প্রাচীরটা পুরু হয়ে গেছে। তার মানে যে সকল কোষে শুধুমাত্র মধ্যপর্দার প্রাথমিক প্রাচীর আছে সেই কোষগুলো পাতলা হবে। আর যদি সেখানে 3 স্তর বিশিষ্ট এই প্রাচীরটার নাম হচ্ছে, 3 স্তর বিশিষ্ট এই প্রাচীরটার নাম হচ্ছে
সেকেন্ডারি প্রাচীর, এই সেকেন্ডারি প্রাচীরটা যদি তৈরি হয় তাহলে সেকেন্ডারি প্রাচীর তৈরি হলে কোষ প্রাচীরটা আগের চাইতে অবশ্যই অনেক বেশি কি হয়ে যাবে, পুরু হয়ে যাবে। ঠিক আছে, এখন এই সেকেন্ডারি প্রাচীর কিন্তু সবার ক্ষেত্রে হয় না। সেকেন্ডারি প্রাচীরটা কাদের কাদের ক্ষেত্রে হয়? জাইলেম ফ্লোয়েম আমরা পড়িনি, স্ক্লেরাইড পড়েছি, মানে স্ক্লেরেনকাইমা যে টিস্যু পড়েছি, তারপর কোলেনকাইমার ক্ষেত্রে এটা হতে পারে, হয় আর কি। হ্যাঁ, তো এই অংশটা তোমাকে সুন্দর করে পড়তে হবে। একটু ভালো করে খেয়াল করে দেখো তো, সেকেন্ডারি প্রাচীর কিন্তু এটাও খন্ড খন্ড ভাবে তৈরি হয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু খন্ড খন্ড ভাবে তৈরি হয়েছে। এবং খেয়াল করে দেখো, যদি এখন আমরা ভালো করে শুনবা, এখন যদি আমরা এই যে মধ্য পর্দা আছে না, এই মধ্য পর্দাটাকে যদি আমরা গলায় দিই, হ্যাঁ মধ্য পর্দাটাকে যদি আমরা গলায় দিই, এই মধ্য পর্দাটাকে যদি আমরা গলায় দিই, এরকম করে গলায় দিই, মানে মধ্য পর্দাটাকে যদি আমরা মুছে ফেলি, তাহলে কিন্তু একটা কোষ আরেকটা কোষ থেকে কি হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। তাহলে কোনটির পৃথক হয়ে যাওয়ার ফলে, গলে যাওয়ার ফলে কোষ দুইটা পরস্পর থেকে পৃথক হয়ে যায়, তখন আমরা কি উত্তর দিব, মধ্য পর্দা। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, এই যে আমরা কোষ প্রাচীরটা দেখতে পাচ্ছি না, গঠনটা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু কিছু কথা এখনো বাকি আছে। একটু ভালো করে খেয়াল করে দেখবা, আমরা এই জায়গায় এবং এই জায়গায় দেখতে পাচ্ছি, এক্ষেত্রে কিন্তু কি দেখতে পাচ্ছি বলতে পারো? শুধু আমরা কি দেখতে পাচ্ছি, মধ্য পর্দা দেখতে পাচ্ছি। এইটার উভয় পাশে কিন্তু না আছে প্রাথমিক প্রাচীর আর না আছে কোনো সেকেন্ডারি প্রাচীর। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে পিঠ মানে কূপ, এই জায়গাটা হচ্ছে পিঠ মানে কূপ, পিঠ মানে কূপ মানে ছিদ্র, এই জায়গাটা হচ্ছে ছিদ্র। হ্যাঁ, এবং এই জায়গাটা যেহেতু দুইটা কোষ, এইদিকে একটা কোষ আছে, এইদিকে একটা কোষ আছে, দুইটা কোষ দুই দিকে মুখ করে আছে। ঠিক আছে, এইদিকে একটা কোষ, এইদিকে একটা কোষ, তাহলে এইদিকে একটা কোষ, এর জন্য এইটা একটা কূপ, এই কোষের জন্য এইটা কূপ। তাহলে এই পাশাপাশি দুইটা কূপ যেহেতু অবস্থান করছে, এই কূপটাকে আমরা কি বলছি, পিঠ পেয়ার। এটাকে আমরা কি বলবো, পিঠ পেয়ার বা জোড়া কূপ, পিঠ পেয়ার বা কি বলবো, জোড়া কূপ। এবং ভালো করে খেয়াল করে দেখো তো, এই যে পিঠ যেখানে আছে, পিঠ যেখানে আছে, এই জায়গায় কিন্তু কোনো মধ্য পর্দাকে ঘিরে কোনো কি নাই, আবরণ নাই, মানে কোনো প্রাথমিক প্রাচীরও নাই, কোনো সেকেন্ডারি প্রাচীরও নাই, মানে এই মেমব্রেনটা নগ্ন অবস্থায় আছে। এবং যেহেতু এর দুই পাশে পিঠ আছে, এই জন্য এই মধ্য পর্দাকে আমরা কি বলবো, পিঠ মেমব্রেন। কি বলবো, পিঠ মেমব্রেন। তাহলে আমার বিশ্বাস, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং এই কূপটা যে একটা উদ্ভিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কারণ এই কূপের মাধ্যমে একটা কোষের সাথে আরেকটা কোষের যোগাযোগ রক্ষা হয়, এবং এইখানে প্লাজমা ডেজমাটা তৈরি হয়, যার মাধ্যমে একটা কোষ থেকে আরেকটা কোষে তোমার প্রয়োজনীয় উপাদান, পানি, খনিজ লবণ, হরমোন পরিবাহিত হয়। এটা আমরা একটু পরে দেখবো। তাহলে আমাকে এখন একটু বলো তো, এই যে আমরা এতটুকু পড়লাম, এটা কি তোমাদের কাছে একেবারে জলের মতন, পানির মতন কি লাগলো, সহজ লাগলো না? হ্যাঁ, আমাদের কিন্তু গঠন শেষ। কোনো কোনো ক্ষেত্রে তোমার এই যে তোমার সেকেন্ডারি প্রাচীর আছে না, এই প্রাচীরের ওপরে মানে প্রাচীরের ভেতর দিক থেকে আরেকটা স্তর তৈরি হয়, সেটাকে আমরা কি বলি, টারশিয়ারি প্রাচীর বলি। তবে এইটা খুবই রেয়ার, এই পিকচারটা না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমাদের আল্লাহর রহমতে আমাদের কোষ প্রাচীরের গঠনটা পড়া কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের আর একটু ব্রিফ করে দিই আরেকবার। তাহলে আমরা কি লিখতে পারি, মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ের শেষের দিকে বিষুবীয় অঞ্চলে সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আসে এবং গলগি বডি থেকে ভেসিকল আসে, দুটো ফিউজড হয়ে যায়, হয়ে তোমার কি তৈরি করবে, কোষ প্লেট তৈরি করবে, বা কোষ প্লেটের উপরে বিভিন্ন উপাদান জমে কোষ মধ্য পর্দা তৈরি করবে। ঠিক আছে, মধ্য পর্দা। এখন এই যে মধ্য পর্দা তৈরি করলো, মধ্য পর্দার উভয় পাশে কোষের ভেতরের দিক থেকে আবার কি তৈরি হবে বলতো, ধীরে ধীরে ওখানে সেলুলোজ পড়তে শুরু করবে, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এবং এটা খন্ড খন্ড ভাবে তৈরি হবে, এক স্তর বিশিষ্ট। এটাকে আমরা কি বলছি, প্রাথমিক প্রাচীর। কোন অধিকাংশ ক্ষেত্রে এই মধ্য পর্দা এবং প্রাথমিক প্রাচীর দিয়েই উদ্ভিদ কোষের গঠনটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়, এবং এটা বেশ পাতলা হয়। ঠিক আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, যেমন জাইলেম ফ্লোয়েমের ক্ষেত্রে বা স্ক্লেরেনকাইমা টিস্যুর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই যে কোষের আরো ভেতর দিক থেকে 3 স্তর বিশিষ্ট আরেকটা স্তর সৃষ্টি হয়, যেটাকে আমরা কি বলি, সেকেন্ডারি প্রাচীর বলি। এবং এই সেকেন্ডারি এবং যখন কোনো কোষের ক্ষেত্রে, কোষ প্রাচীরের ক্ষেত্রে থেকে কি হয়, পুরু হয়ে যায়। এবং এইটা কাদের ক্ষেত্রে হতে পারে, জাইলেম ফ্লোয়েম ক্ষেত্রে হয়, তারপরে দেখো ছত্রাকের ক্ষেত্রে হয়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা হয়। ওকে, তাহলে এখন তৈরি হলো খন্ড
ভাবে তৈরি হলো। এবং দেখো এই যে আমরা মধ্য পর্দা দেখতে পাচ্ছি, যে মধ্য পর্দাটা বিগলিত হয়ে গেলে কোষ দুটাকে পরস্পর কি করে ফেলে, পৃথক করে ফেলে। এই মধ্য পর্দার উভয় পাশে যেহেতু কোনো প্রাথমিক প্রাচীরও নাই, সেকেন্ডারি প্রাচীরও নাই, তাই এই অংশটুকু নগ্ন আছে, এটাকে আমরা পিঠ বলছি। এইদিকে একটা কোষের পিঠ, এইদিকে আরেকটা কোষের পিঠ বা কূপ, এই পাশাপাশি অবস্থান করছে, এই জন্য এটাকে আমরা কি বলছি, পিঠ পেয়ার বা জোড়া কূপ। এবং এইটা দিয়েই তোমার একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে যোগাযোগ রক্ষা হয়ে থাকে। কোন স্তরে কি থাকে, মধ্য পর্দা প্রচুর পরিমাণে পেকটিক অ্যাসিড থাকে, পেকটিন থাকে, পেকটেট লবণ থাকে যেটাকে পেকটিন বলি। প্রাথমিক প্রাচীরে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন থাকে। এবং সেকেন্ডারি প্রাচীরে অতিরিক্ত সেলুলোজ, সাথে সুবেরিন, সাথে লিগলিন, কাইটিন, লিপিড প্রোটিন, পলিমার, ওয়াক্স, এই উপাদানগুলো থাকে। তাহলে আশা করছি এই কোষ প্রাচীর নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কোষ প্রাচীরের গঠনটা তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। এখন প্লাজমা ডেজমাটাটা আমি একটু তোমাদের বুঝাই দিই। দেখো এখানে একটা কোষের সাথে আরেকটা কোষের এই যে প্লাজমা ডেজমাটার কথা বলা হয়েছে। প্লাজমা ডেজমাটাটা হচ্ছে এই জায়গাতে সৃষ্টি হয়েছে, সাইটোপ্লাজমিক নলাকার সংযোগ। এটা একটা কোষ, এটা আরেকটা কোষ, মনে করো এই জায়গাতে কূপ আছে। তো একটা কোষের সাথে আরেকটা কোষে যখন সাইটোপ্লাজমিক মেমব্রেনের নলাকার সংযোগ স্থাপন হবে এবং এক কোষ থেকে আরেকটা কোষে যখন প্রয়োজনীয় পানি, খনিজ লবণ, হরমোন এই জিনিসগুলো পরিবাহিত হবে, তখনই আমরা সেটাকে কি বলবো, প্লাজমা ডেজমাটা। অবশ্যই কূপ অঞ্চল দিয়ে, অবশ্যই কূপ অঞ্চল দিয়ে, এই যে আমরা কূপ অঞ্চল পড়লাম, এটা দিয়ে কিন্তু প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেন যেটা আছে, সাইটোপ্লাজমিক মেমব্রেন, ওইটার মাধ্যমে সংযোগ স্থাপন হতে হবে। ঠিক আছে, কারণ আমরা জানি যে কোষ প্রাচীর যে তৈরি হয়ে গেল, এটার ভেতরের দিক থেকে কিন্তু আবার তৈরি হবে কোষ ঝিল্লি বা সাইটোপ্লাজমিক মেমব্রেন, এটা মাথায় রাখতে হবে। দেখো এখানে কিন্তু আমরা এই যে কি দেখতে পাচ্ছি, একটা কোষের সাথে আরেকটা কোষের কি দেখতে পাচ্ছি, প্লাজমা ডেজমাটা। এখানেও প্লাজমা ডেজমাটা, তার মানে একটা কোষের সাথে আরেকটা কোষের সংযোগ বা যোগাযোগ রক্ষা হয়ই প্লাজমা ডেজমাটা দিয়ে। এবং এটা দিয়ে পানি, খনিজ লবণ, ভিটামিন, হরমোন, এগুলো যাবতীয় উপাদান এক কোষ থেকে আরেকটা কোষে কি হয়, পরিবাহিত হয়ে থাকে। আমার কথা আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এখানে একটা কোষের সাথে আরেকটা কোষের দেখানো হয়েছে এবং এখানে একাধিক কোষের প্লাজমা ডেজমাটা দেখা হয়েছে। তাহলে এই প্লাজমা ডেজমাটা আশা করছি খুব মনোযোগ সহকারে তোমাদের পড়তে হবে। তাহলে এখন আমার কথা হচ্ছে, আমরা যে কোষ প্রাচীরের গঠনটা পড়ে ফেললাম, ভৌত গঠন, আশা করছি ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন কোষ প্রাচীরে যদি রাসায়নিক গঠন চায় তাহলে তুমি কি দিবা, রাসায়নিক গঠন এই যে 3টা পয়েন্ট আমি দিয়ে দিয়েছি, এই 3টা পয়েন্ট যদি তুমি লিখো তাহলে আর তোমার কোনো টেনশন নেই। প্রথমেই আমরা কি লিখতে পারি, মধ্যপর্দা প্রচুর পরিমাণে পেকটিক অ্যাসিড থাকে, আমরা একটু আগে পড়লাম, ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, লবণ থাকবে, যেগুলোকে আমরা কি বলবো, পেকটিন বলবো। এবং অল্প পরিমাণে প্রোটোপেকটিন থাকে, সামান্য পরিমাণে। ঠিক আছে, প্রাথমিক প্রাচীরে কি থাকবে, সেলুলোজ এবং হেমিসেলুলোজ, তার সাথে কি থাকবে, গ্লাইকোপ্রোটিন। আর সেকেন্ডারি প্রাচীরে থাকবে লিগলিন থাকবে, সুবেরিন থাকবে, মোম থাকবে, কাইটিন থাকবে, লিপিড প্রোটিন থাকবে। এটা কিন্তু ক্ষেত্র বিশেষে, সবার ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে। যেমন ছত্রাকের ক্ষেত্রে তোমার কি থাকবে, কাইটিন থাকবে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লিপিড প্রোটিন, তোমার পলিমার থাকবে, লিগলিন, সুবেরিন, এগুলো তোমার কিসের ক্ষেত্রে থাকে, এই যে লিগলিন, বলতে পারে লিগলিন কোথায় থাকে, লিগলিন কোথায় থাকে, এটা কি বলতে পারবে? এটা তোমাদের জন্য কি প্রশ্ন, এটা কমেন্টে জানাবা। ঠিক আছে, এরপরে দেখো গ্লাইকোপ্রোটিনও কিন্তু থাকে এবং জটিল পলিস্যাকারাইডও থাকে। তাহলে এতটুকু লিখলে কিন্তু তুমি 2 মার্কস পেয়ে যাবা। পরীক্ষাতে অনেক সময় আসে যে কোষ প্রাচীরের রাসায়নিক গঠন লিখো, কোষ প্রাচীরের রাসায়নিক গঠন লিখো। এখন আমাকে একটু বলবা তোমরা যে তোমরা সবাই এই কোষ প্রাচীরটা বুঝতে পেরেছো কিনা, একটু বলবে। আচ্ছা, আমাদের পড়া শেষ হয়ে যাবে, আমরা আর কিছুক্ষণ ক্লাস নিব ইনশাআল্লাহ। আমরা কিছুক্ষণ কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে।
দেখো এবার আমরা চলে আসি সূক্ষ্ম গঠন। এই যে আমরা কোষ প্রাচীর পড়লাম না, এই কোষ প্রাচীরে আসলে কি কি দেখতে পাওয়া যায়, মানে কোষ প্রাচীরকে আমরা যদি কোষ প্রাচীরের ভেতরে প্রবেশ করি তাহলে এর গঠনে আমরা কি কি উপাদান দেখতে পাবো। হ্যাঁ, সেই উপাদানটাই এখন আমরা পড়বো। অবভিয়াসলি কোষ প্রাচীরে আমরা ফার্স্টে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কোষ প্রাচীরের গাঠনিক যে একক, প্রধান উপাদান। কোষ প্রাচীরের ভালো করে শুনবা, হ্যাঁ, কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে, কোষ প্রাচীরের প্রধান উপাদানটাই হচ্ছে সেলুলোজ। তার মানে তুমি কোষ প্রাচীরে আর কিছু পাও না পাও, তুমি অবশ্যই যে জিনিসটা পাবা সেটা হবে সেলুলোজ। এখন এই সেলুলোজটা আসলে কি নিয়ে গঠিত? এই সেলুলোজটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ নিয়ে গঠিত। হ্যাঁ, বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, অসংখ্য অসংখ্য বিটা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ আছে, বিটা ডি গ্লুকোজ আছে, এটা আমরা 3 নম্বর চ্যাপ্টারে ইনশাআল্লাহ পড়বো। তো অসংখ্য বিটা ডি গ্লুকোজ একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা যুক্ত চেইন তৈরি করবে, এবং চেইন তৈরি করে কি তৈরি করবে? সেলুলোজ। তাহলে অসংখ্য বিটা ডি গ্লুকোজ একসাথে চেইন তৈরি করে তোমার কি তৈরি করবে? সেলুলোজ তৈরি করবে, এবং এই সেলুলোজটা হচ্ছে উদ্ভিদ কোষের, কোষ প্রাচীরের গঠনের প্রধান উপাদান, প্রধান উপাদান। তাহলে আমরা ফার্স্টে কি পেলাম? ফার্স্টে আমরা সেলুলোজ পেলাম, সেলুলোজ পেলাম। এই সেলুলোজটা কি দিয়ে গঠিত হয়েছে? অসংখ্য বিটা ডি গ্লুকোজ দিয়ে, সবকিছুর মূলেই গ্লুকোজ, ঠিক আছে। এখন এই সেলুলোজ, এই যে সেলুলোজটা আমরা দেখতে পাচ্ছি, এই সেলুলোজটা যদি 1000 থেকে 3টা সেলুলোজ একসাথে যুক্ত হয় এবং চেইনের মতন, চেইনের মতন, চেইনের মতন, মনে করে এখানে চেইনের মতন একটার সাথে আরেকটা যুক্ত হয়েছে, 1000 থেকে মিনিমাম 1000 থেকে 3000, কোনো কোনো বই 1000 থেকে 4000, কোথাও 5000 এরকমও কিন্তু লেখা আছে। এটা তোমার ভ্যারি করে, ঠিক আছে, ইনফরমেশনটা। তাহলে সেলুলোজ যদি 1000 থেকে 3000 মিলে, অনুমিলে সেলুলোজের একটা চেইন তৈরি করে, একটা চেইন, একটা শিকল তৈরি করে, একটা শিকল তৈরি করে, তখন আমরা সেটাকে কি বলবো? সেলুলোজ চেইন। তখন আমরা সেটাকে কি নাম দিব? সেলুলোজ চেইন, সেলুলোজ চেইন। তাহলে একটা সেলুলোজ চেইনে কতটা কতটা সেলুলোজ থাকে? প্রায় 1000 থেকে 3000। এবং দেখো এইরকম চেইন, এইরকম চেইন, মনে করো এটা একটা চেইন, এটা আরেকটা চেইন, এটা আরেকটা চেইন, এটা আরেকটা চেইন, এইরকম চেইনের সংখ্যা যখন, এরকম চেইনের সংখ্যা যখন কতটি হবে? 100টির মতন হবে। কতটির মতন হবে? 100টি। তখন এটা কি গঠন করবে? এই চেইনের সংখ্যা যখন 100টির মতন হবে তখন সেটা গঠন করবে মাইসেলি, মাইসেলি। এটাকে আমরা ক্রিস্টালাইন মাইসেলি বলতে পারি, ক্রিস্টালাইন মাইসেলি বলতে পারি। এবং এইটা হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, ক্ষুদ্রতম গাঠনিক একক। তাহলে কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা? সেলুলোজ। আর ক্ষুদ্রতম গাঠনিক একক যদি বলা হয় তাহলে কি বলবা? মাইসেলি, ক্রিস্টালাইন মাইসেলি, ক্রিস্টালাইন মাইসেলি। এখন এই যে মাইসেলি, এইটার সংখ্যা যদি হয় 20, এটার সংখ্যা যদি হয় 20, তাহলে এটা গঠন করবে মাইক্রোফাইব্রিল, ছোট ছোট ফাইবারের মতন তৈরি করবে, মাইক্রোফাইব্রিল তৈরি করবে। বলো তো কি তৈরি করবে? মাইক্রোফাইব্রিল তৈরি করবে। এই যে মাইক্রোফাইব্রিল তৈরি করবে, মাইক্রোফাইব্রিল। এবং এই মাইক্রোফাইব্রিলের সংখ্যা যদি হয় 250, তখন সেটা কি গঠন করবে? ম্যাক্রোফাইব্রিল। মাইক্রো ছোট, ম্যাক্রো বড়। এবং ওই ম্যাক্রোফাইব্রিল অনেকগুলো একসাথে জালের মতন হয়ে তোমার তৈরি করবে কি? ফাইবার, ফাইবার। কি তৈরি করবে? ফাইবার। তাহলে সেলুলোজ গুলো মিলে আলটিমেটলি কি ফাইনালি তৈরি করলো? ফাইবার। তাহলে ফাইবারে কি থাকে? সেলুলোজ। আর সেলুলোজ মানে সেখানে কি থাকে? বিটা ডি গ্লুকোজ। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা যায়? তাহলে এখন আমার কথা হচ্ছে এইটা আমরা পুরোপুরি কি হিসেবে পড়বো? এমসিকিউ এর জন্য। আমি আরেকবার ব্রিফ করছি, শোনা, তোমরা একটু ভালো করে শুনে নাও। তাহলে আমাদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি বলো দেখি? আমাদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। কি? সেলুলোজ। এই যে সেলুলোজ, এটা কি দিয়ে গঠিত হবে? বিটা ডি গ্লুকোজ। অসংখ্য বিটা ডি গ্লুকোজ একসাথে যুক্ত হয়ে জটিল পলিস্যাকারাইড তৈরি করবে, নাম তার সেলুলোজ। যখন এই সেলুলোজের সংখ্যা, যখন এই সেলুলোজের সংখ্যা তোমার কত হবে বলো তো? মিনিমাম
বললাম 1000 থেকে 3000 হবে, তখন কি গঠন করবে? সেলুলোজ চেইন। কি গঠন করবে? আমি এখানে আবার ভেঙে ভেঙে সুন্দর করে বুঝাই দিচ্ছি, সেলুলোজ চেইন। এই চেইনের সংখ্যা আবার যখন 100টা হবে, কতটা হবে? 100টা, তখন গঠন করবে ক্রিস্টালাইন মাইসেলি। এই ক্রিস্টালাইন মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, ক্ষুদ্রতম গাঠনিক একক। এখন এই যে তোমার ভালো করে খেয়াল করো, এই যে মাইসেলি, এইটার সংখ্যা, এই মাইসেলির সংখ্যা আবার যদি এইটার সংখ্যা যদি 20টা হয়, কয়টা হবে? 20। তখন কি গঠন করবে? ছোট ছোট ফাইবারের মতন মাইক্রোফাইব্রিল তৈরি করবে, এবং মাইক্রোফাইব্রিলের সংখ্যা যখন 250টা হবে, তখন এটা কি গঠন করবে? ম্যাক্রোফাইব্রিল। এবং এই ম্যাক্রোফাইব্রিল অনেকগুলো একসাথে জালের মতন তৈরি করে কি তৈরি করবে? অনেকগুলো একসাথে থাকবে জালের মতন, তখন কি গঠন করবে? ফাইবার। তাহলে আমার মনে হয়, আমার বিশ্বাস যে আমার যে প্রিয় স্টুডেন্টগুলো আমাকে ফলো করে, আমাকে ভালোবেসে ক্লাসটা করছে, আমার বিশ্বাস যে তাদের এইটাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। একবার না পারলে দেখো শতবার। আমি আবারও বলছি, একবার পড়োনি, দুইবার পড়ো, দুইবার পড়োনি তিনবার পড়ো, তিনবার পড়োনি চারবার পড়ো, তুমি পারবা ইনশাআল্লাহ। এবং এইটা ভীষণ সহজ, এবং এটা এমসিকিউ আসবে, একটা একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এবং তোমাকে পড়তে হবে, তোমাকে পারতে হবে, এটা তুমি পড়ে নিবা, ঠিক আছে? তাহলে এতটুকু আশা করছি আমাদের কমপ্লিট। এটা আমরা শুধু কিসের জন্য পড়বো? এটা শুধুই আমরা এমসিকিউ এর জন্য পড়বো। এটা শুধু আমরা কিসের জন্য পড়বো? আমরা এটা এমসিকিউ এর জন্য পড়বো। এখন আমরা ফিনিশিং দিব, আমরা আজকে শেষ করবো ইনশাআল্লাহ, এবং আমরা কোষ প্রাচীরের কাজ দিয়ে শেষ করব। কোষের আকৃতি প্রদান করছি, ইয়েস, কোষের আকৃতি কিন্তু কোষ প্রাচীর দিয়ে কোষের আকার আকৃতি এটা নির্ধারিত হয়ে থাকে। বিশেষ করে আকৃতি, কোষটা সরভুজাকৃতির হবে, গোলাকার, ডিম্বাকার কেমন হবে, এটা কিন্তু কোষ প্রাচীর নির্ধারণ করে, কোষ প্রাচীরের মাধ্যমে হয়ে থাকে। যেমন কোনো কোষ এরকম হতে পারে, 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 এটা কিন্তু কোষ প্রাচীর দ্বারা নির্ধারিত হচ্ছে। তার মানে কোষ প্রাচীর কোষের আকৃতিটা নির্ধারণ করছে, বাহিরের আঘাত থেকে ভেতরের বস্তুকে রক্ষা করছে। যেমন ভেতরে অনেক কিছু আছে, ভেতরে তোমার নিউক্লিয়াস, তারপর তোমার সাইটোপ্লাজমের ভেতরে বিভিন্ন অর্গানালি আছে, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোসোম, লাইসোসোম, ক্লোরোপ্লাস্ট, বিভিন্ন অংশ। প্রত্যেকটা অংশকে বাহিরের আঘাত থেকে কি করছে? প্রোটেকশন করছে, রক্ষা করছে কে? কোষ প্রাচীর। এবং এইটা কোষকে দৃঢ়তা প্রদান করছে, কারণ কোষ প্রাচীর এটা কোষকে দৃঢ়তা প্রদান করছে। যেমন কোষ প্রাচীরে যদি তোমার সেলুলোজ থাকে, সেলুলোজের সাথে সাথে লিগনিন থাকে, সুবেরিন থাকে, এটা কিন্তু অনেক বেশি তোমার গঠনটা কি হবে? মজবুত হবে, দৃঢ় হবে। এবং এইটা কি করে? কোষ প্রাচীর কোষটাকে তোমার দৃঢ়তা প্রদান করে, শক্ত মজবুত করে। পানি ও খনিজ লবণ পরিবহন করে, এটা তো আমরা পড়লামই। ওই যে আমরা কূপ পড়লাম, আমরা যে কূপ এলাকায় প্লাজমা ডেজমাটা পড়লাম, এইটা কিন্তু তোমার এই কাজ, পানি এবং খনিজ লবণ পরিবহন করতে হেল্প করে। এবং মাইন্ডেড, কূপ এলাকাতে কিন্তু প্লাজমা ডেজমাটা তৈরি হবে, অন্য এলাকাতে তৈরি হতে পারবে না। তাহলে কোন এলাকায় প্লাজমা ডেজমাটা তৈরি হবে? কূপ এলাকায়। কোন এলাকায়? কূপ। এবং এক কোষ থেকে আরেক কোষকে পৃথক রাখে কে? কোষ প্রাচীর। পাশাপাশি অনেক কোষ আছে, কিন্তু এক কোষ থেকে আরেকটা কোষ সম্পূর্ণ পৃথক। এটার কারণ হচ্ছে কোষ প্রাচীর। কূপ এলাকা দিয়ে কোষের ভেতর এবং বাহিরের বস্তু চলাচল কি হয়ে থাকে? নিয়ন্ত্রিত হয়, আমরা পড়লাম। এবং প্লাজমা ডেজমাটা আছে, যেটার মাধ্যমে এক কোষ থেকে আরেক কোষে প্রয়োজনীয় পানি, খনিজ লবণ, হরমোন, এনজাইম এগুলো কি হয়? পরিবাহিত হয়। তাহলে আমাকে একটু কাইন্ডলি বলবা যে ক্লাসটা কেমন লেগেছে? আমার বিশ্বাস তুমি সম্পূর্ণ ক্লাস যদি করো, ক্লাসটা তোমার ভীষণ ভালো লাগবে। দেখো, আজকে আমরা যে অংশগুলো পড়লাম, আমি একটু প্রথম থেকে বলি। আজকে আমরা যে অংশগুলো পড়লাম, সেই অংশগুলো হচ্ছে, আমরা ফার্স্টে কোষ তত্ত্ব পড়লাম, এবং আমরা 4টা বিজ্ঞানীর নাম পড়লাম। এই বিজ্ঞানীগুলোর নাম এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং কোষ তত্ত্ব এটা 2 স্টার, 2 মার্কসের জন্য কিন্তু পরীক্ষাতে আসে। তারপরে আমরা কি পড়ছি? কোষ প্রাচীরের সংজ্ঞা পড়ছি, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। 1 নম্বর
বরাবরের জন্য, এবং বৈশিষ্ট্যগুলো আমাদের এমসিকিউ আসবে, বা কোন কোষে কোষ প্রাচীর আছে, কোন কোষে নিয়ে, আশা করছি তোমরা এটা পারবা। দেখো আমরা কিন্তু কোষ প্রাচীরের গঠনটা পড়ে ফেলেছি, এবং এই যে এটা হচ্ছে সেই মিডিল ল্যামেলা, এবং এইটা হচ্ছে তোমার কি প্রাথমিক প্রাচীর। এগুলো হচ্ছে প্রাথমিক প্রাচীরের সেলুলোজের ফাইবার সুন্দর করে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো দিয়ে দেওয়া আছে। এবং এটার ভিতরের দিকে আছে কি প্লাজমা মেমব্রেন, যা আমরা একটু আগে পড়লাম। এই যে আমরা কোষ প্রাচীরের গঠনটা সুন্দর করে পড়ে ফেলেছি, এবং এখানে আমরা প্লাজমা ডেজমাটা দেখিয়েছি। এটা হচ্ছে কূপ এলাকায় তৈরি হবে, সাইটোপ্লাজমিক মেমব্রেনের একটা যোগাযোগ, সাইটোপ্লাজমিক মেমব্রেন দিয়ে একটা নলাকার সংযোগ, যা এক কোষকে আরেক কোষের সাথে কি করে, সেতুর মতন, হ্যাঁ, এক কোষের সাথে আরেক কোষের যোগাযোগ রক্ষা করে। এবং এইটা দিয়ে কি করে, পানি, খনিজ লবণ, প্রয়োজনীয় উপাদান এক কোষ থেকে আরেকটা কোষে স্থানান্তরিত হয়ে থাকে। তারপরে আমরা কি পড়েছি, কোষ প্রাচীরের রাসায়নিক গঠন পড়েছি, যা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, 2 স্টার, এবং এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এবং ফিনিশিং এ আমরা কি পড়েছি, আমরা পড়েছি সূক্ষ্ম গঠন, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এবং আমরা লাস্টে কি পড়লাম, কোষ প্রাচীরের কাজ। তাহলে আমরা আশা করছি, বা আমি আশা করছি যে তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করবে ইনশাআল্লাহ, এবং অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে করলে তুমি অবশ্যই ক্লাসটা খুব সুন্দর বুঝতে পারবা ইনশাআল্লাহ, আশা করছি। হ্যাঁ, আসলে মনোযোগের উপর আর কোনো কিছু নাই রে ভাই, মনোযোগ দিবা তুমি সবকিছু বুঝতে পারবা। তুমি মনোযোগ দিবা না, তুমি কিছু বুঝতে পারবা না। আমি কেন, বিজ্ঞানী রবার্ট এসেও যদি তোমাকে বলে যে এই কোষের নামকরণটা এইভাবে হয়েছে, তিনি যদি বলেন যে কোষ প্রাচীরটা দেখতে এইরকম, সোয়ানসন এসে যদি বলে এটা হচ্ছে কোষ মতবাদ, মেন্ডেল যদি এসে তোমাকে বংশগতি বুঝায়, লাভ হবে না। তুমি যদি নিজে মনোযোগী না হও, তুমি যদি নিজে পড়াশোনা না করো। আমি তো আমার সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করলাম তোমাকে সুন্দর করে বোঝানোর জন্য। এখন তুমি নিজে কতটুকু সুন্দর করে নিজেকে সময় দিবা, নিজেকে বোঝানোর জন্য সময় দিবা, বোঝার জন্য সময় দিবা, এটা ডিপেন্ড করবে তোমার উপর। তুমি যত নিজেকে গুরুত্ব দিবা, যত সময় দিবা, আমার ক্লাসটা যত সময় ধরে করবা, তুমি কিন্তু তত সুন্দরভাবে বাড়িতে বসে বসে তুমি এটা শিখবা। হ্যাঁ, এই যে তুমি বাড়িতে বসে বসে আমার এই ক্লাসটা করছো, এবং আমি তোমাকে এত সুন্দর করে, তোমাকে সহজ করে, আমার তো বিশ্বাস যে আমি সবচেয়ে সুন্দর সহজ করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, এইটা তোমার জন্য কিন্তু একটা কি বলবো, একটা আশীর্বাদের মতন। হ্যাঁ, যে তুমি বাসায় বসে বসে সুন্দর এই ক্লাসগুলো ফ্রি একেবারে দারুণ ভাবে করতে পারছো। হ্যাঁ, এবং আমি জানি যে এই ক্লাসগুলো করলে তোমার আর কিচ্ছু করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, তুমি খুব ভালো করে পড়ো, তুমি বইটা ফলো করো, যে কোনো প্রবলেম থাকলে, যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করো, ইনশাল্লাহ তুমি দেখবা ভালো রেজাল্ট করবে। বায়োলজি নিয়ে কোনো ভয় নাই, বায়োলজি সবচেয়ে কঠিন সাবজেক্ট, বাট তুমি যদি ভালো করে পড়ো, বায়োলজি সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর, এবং তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে অ্যাডমিশনের সময়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা সামনের সোমবারে ইনশাল্লাহ 5 নাম্বার ক্লাস, খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হব 7:40-এ। তাহলে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো প্লিজ, আর একটু কমেন্টও করো, আর সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে ফেলবা। আমাদের অনেক সুন্দর সুন্দর নতুন চমৎকার মজার ভিডিও, সহজ ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। আজকে এই পর্যন্তই, অনেক ভালো থেকো, আল্লাহ হাফিজ।